চাউমিন দিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট। এরপরে আমরা তাঁবুর দিকে রওনা হব। নাকো ছেড়ে চললাম আমরা ঘিউ মনেস্ট্রি হয়ে আমরা যাব তাবো, সেখানে রাত্রিবাস। এখানে একটা ছোট্ট মনেস্ট্রি রয়েছে ওপরে। আমার আড্ডা বেঞ্চের বন্ধুরা কেমন আছো সবাই? কেমন লাগছে আমার কিন্নর স্মৃতি ভ্রমণের গল্প? জানাও কমেন্টে। ভালো মন্দ সব আমার ভালো লাগবে। আজ বলবো ঘিউ মনেস্ট্রি আর জীবন্ত অবস্থায় মমিটাইজড হওয়ার গল্প। তার আগে বলি, নাকো থেকে ঘিউ 47 কিলোমিটার মতো রাস্তা। 10 কিলোমিটার আগে থেকেই মূল রাস্তা থেকে ধরে নিতে হবে একটা অপরিসর কাঁচা রাস্তা। এমনিতে পথের গল্প আর তেমন উল্লেখযোগ্য কিছু নয়, প্রায় একই রকম। কিছুটা যাওয়ার পর পাকডন্ডি বেয়ে ওপরের দিকে ওঠা, তারপরেই মালিং নালা। এই নালা নাকি ভয়ঙ্কর হয়ে ওঠে, আমরা ভদ্রসভ্যই পেলাম। আমরা এখন চলেছি 12,474 ফুট ওপর দিয়ে। এই যে মালিং গ্রাম, ওপরে মালিগ্রাম পেরিয়ে যাচ্ছি। পুরো রুক্ষ নাড়া পাহাড়। এই মালিং লালা, এই যে মালিং লালা। এই নালা ছিল আগে ভয়ঙ্কর, এখন আমরা অনেকটা ভদ্রস্থতার মধ্যে দিয়েই যাব। বানানো প্রায় হয়েই এসছে। অনেক ভদ্র, অনেক ভদ্র। এই যে এখান থেকে শিব মন্দির 32 কিলোমিটার, আর তারপরেই ওই ডান দিকে ঘিউ মনেস্ট্রির পথ। দেখুন কি রাস্তা পেরিয়ে চলেছি। সম্পূর্ণ আলাদা প্রকৃতি। দেখুন বড় বড় পাথরের চাই কিভাবে ভেঙে পড়েছে। তার মাঝখান দিয়ে রাস্তাকে রক্ষা করে যাচ্ছে মিলিটারিদের অর্গানাইজেশন, বর্ডার রোড অর্গানাইজেশন। আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিও টুপটাপ পড়ছে। আবার দেখো সেই সুন্দর সর্পিল রাস্তা নেমে গেছে নিচের দিকে। আমরা কি নিচের দিকে নামবো? হ্যাঁ, নিচের দিকেই তো নামছি। বাহ, এই জায়গাটা তো দারুণ। অসাধারণ সুন্দর রাস্তা। যেমন পাহাড়ের সৌন্দর্য, আর রাস্তা তো সেরকম সুন্দরভাবে এঁকে বেঁকে এগিয়ে গেছে। সেই জায়গাটা চলে এলাম। পুরো সেই জায়গায় চলে এলাম। এই যে স্কাল্পচার করা, বাতাস এগুলো করে দিয়েছে। গুহায় যেরকম থাকে। দারুণ একটা সবুজ আপেল বাগানে চলে এলাম। এই দেখো, এবার আপেল ছুঁয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সুন্দর। আর 14 কিলোমিটার।
এই রাস্তাটা দেখো, পাশের আর সামনের পাহাড়টা, নদীটা আরো কাছে চলে এসেছে। এই নদীর নামটা মনে আছে তো? স্পিতি। এইখানে তো হোমস্টে করতে পারে, না করেছে? দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। আপেল গাছ, সব আপেল গাছ। কি আবার মনে হচ্ছে চেনা রাস্তায় যাচ্ছি? স্পিতি উপত্যকার সাধারণ রূপই হচ্ছে এটা। এইবার আমরা অফিসিয়ালি স্পিতি জেলায় ঢুকছি, জুলে। আচ্ছা, এদিকে কাজা, এদিকে মুর্মু। তাহলে কিন্নর পাস করে আমরা স্পিতিতে ঢুকে পড়লাম। এই রাস্তা কিন্তু একেবারে প্রিমিটিভ পাহাড়ি রাস্তা। রাস্তা ভালো, কিন্তু কোনো ঝাঁ চকচকে ব্যাপার নেই। এই রাস্তায় চললে সব মানুষই ভিড়ের মধ্যে একা হয়ে যায়। বিশ্বভরা প্রাণের মাঝে বিস্ময়ে একাকী মন জেগে ওঠে। পৌঁছে গেলাম গিউ মনেস্ট্রি যাওয়ার সিং দরজায়। রাস্তাটাই বিপুল রহস্যময়, গভীর নির্জন পথ, একেবারে চীনের বর্ডার লাইন। স্পিতি নদীকে ছেড়ে এসেছি, পাশে পাশে চলেছে গিউ নালা। 12,000 ফুট উচ্চতায় আমরা এখন রয়েছি। এসো কিছুটা রাস্তার রূপ দেখিয়েই পৌঁছে যাই মনেস্ট্রির দোরগোড়ায়। এখানে একটা মজা হয়েছে। ড্রাইভার শুভম বলল, আপনার মোবাইলে দেখুন তো কটা বাজে। দেখি রাত 8:57। সে কি, এত বেঁচে গেল? অন্যদের মোবাইলে কিন্তু তখন 6:27। এটা কি ব্যাপার? না, আমার আইফোন চীনের সময় দেখাচ্ছে। বর্ডার এতই কাছে, তবে অ্যান্ড্রয়েডে এটা হয় না। বেশ সবুজ ভূমিখণ্ডও দেখা গেল। সে তো হবেই, গিউ আদতে একটা প্রাচীন গ্রাম। বহুবার নানান বিপর্যয়ের পরও ফিনিক্স পাখির মতো বেঁচে উঠেছে এই গ্রাম। এখানেও প্রচুর আপেল গাছ রয়েছে দেখছি।
ওই দেখা যাচ্ছে মনাস্ট্রি। লাহুল আর স্পিতি জেলায় সামদো আর টাবোর মাঝ বরাবর এই গিউ গ্রাম আর মনাস্ট্রি। এখানেই রয়েছে 500 বছরের পুরনো গিউ মমি, যার দাঁত এবং চুল এখনো ইনট্যাক্ট। বৌদ্ধ সন্ন্যাসীর নাম সাংঘা তেনজিং। ব্যাস, পাহাড়ের মাথায় পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল, আর শুরু হয়ে গেল আমার আর আমার ক্যামেরার ভোগান্তি। এখানে একটা সামান্য এন্ট্রি ফি আছে। চলে এসেছে গিউ মনাস্ট্রি। বেশ বৃষ্টি পড়ছে জোরে। আগে যাই, মমির ঘরে দেখে আসি, পরে মনাস্ট্রিটা ঘুরে দেব। চলো ঘুরে আসি। বাড়ি সুন্দর মনাস্ট্রি। এই যে সামনে এসে পড়েছি। এই যে এই ঘরেই রয়েছে সেই বিখ্যাত মমি। দাঁড়িয়ে আছি গিউ মনাস্ট্রিতে। এখন বলবো ওই মমি, মানে ওই ঘরেটিতে যে মমি আছে, সে কিভাবে মমিটাইজ হলো। ওই ঘরটির সামনে দাঁড়িয়ে বলা উচিত ছিল, কিন্তু বৃষ্টি পড়ছে। বৌদ্ধ লামা সাংবা তেনজিং প্রায় 500 বছর আগে এখানে এসেছিলেন। তখন ছোট্ট মাটির গুম্ফা ছিল। তিনি এখানে এসে জনসাধারণের সঙ্গে মিশে গিয়েছিলেন। তারা ছিল অত্যন্ত গরিব, ফসল তেমন হতো না, রুজি রোজগারেরও ব্যবস্থা ছিল না। তিনি তখন তাদের সঙ্গে মিশে নানা রকমভাবে তাদের সাহায্য করতেন, এবং একসময় দুর্ভিক্ষ দেখা দিলে গ্রামবাসীদের দুঃখে ব্যথিত হয়ে নিজেকে মমিটাইজ করে শেষ করে দেওয়ার সংকল্প করেন। এ তো হলো মিথ, মানে গল্প। এবার বলি মমিটাইজেশনের পদ্ধতি নিয়ে। এই মমিটাইজ পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয় জাপানে 11 থেকে 19 শতাব্দী পর্যন্ত। এটা মূলত একটা উপবাস পদ্ধতি, কিন্তু ডায়েটারি উপবাস। মূলত বৃক্ষজাত খাদ্য যেমন শিকড় বাকড়, বাদাম, নানান ধরনের ঔষধি নির্দিষ্ট পরিমাণে খাওয়া, যাতে ফ্যাট সম্পূর্ণভাবে নির্মল হয়। পুরো পদ্ধতিটির জন্য 6 মাস থেকে 1 বছর লেগে যেতে পারে। সাকসেস রেট খুবই কম। সারা পৃথিবীতে 3 থেকে 5টি এই মমি পাওয়া গেছে, মূলত জাপানে। কিন্তু বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে এই স্বেচ্ছা মৃত্যুর প্রচেষ্টা অনেকেই করেছেন, সাকসেস হননি। প্রথমে মাটিতে একটি ছোট বসার মতো গর্ত খুঁড়ে নেওয়া হয়। তারপর সন্ন্যাসী একটি বাক্সের মধ্যে ঢুকে তাতে প্রয়োজনীয় সামান্য খাদ্য নিয়ে ধ্যানরত থাকেন। ওপর থেকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। অন্যান্য সন্ন্যাসীরা একটি বাঁশ বা নলাকৃতি কিছু প্রবেশ করিয়ে দেন সেই গর্তে। সন্ন্যাসীর হাতে থাকতো একটি ঘণ্টা, যা নির্দিষ্ট সময় অন্তর তিনি বাজাতেন, যাতে বোঝা যেত তিনি বেঁচে আছেন। এইভাবে যখন আর ঘণ্টার আওয়াজ শোনা যেত না, বোঝা যেত হয় তিনি মৃত অথবা ঘণ্টা বাজাবার অবস্থায় নেই। তারও 6 মাস বা 1000 দিন পর তাকে বের করে নেওয়া হতো। তখন সেই সন্ন্যাসী মমিটাইজড হতেও পারেন অথবা সম্পূর্ণ পচেও যেতে পারেন। বুদ্ধিস্টরা এর নাম দিয়েছেন শকুশিন বাস্তু। যদিও বৌদ্ধ সন্ন্যাসীরা একে আত্মহত্যা বলে মনে করেন না, মনে করেন ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা পদ্ধতি। এখন আইন করে এই পদ্ধতিটিকে আত্মহত্যার আওতায় এনে 1879 সালে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বারবার প্রাকৃতিক বিপর্যয়ে প্রাচীন মনাস্ট্রির আর অবশিষ্ট কিছু নেই। এই মনাস্ট্রিটি নতুন, ঝকঝকে। কোভিডের পরে সম্পূর্ণ হয়।
এসো মনেস্ট্রির ভেতরে ঢুকি। ভেতরটিও নানা রকম রঙের ব্যবহারে ঝলমলে। মধ্যমণি বুদ্ধমূর্তি, কিন্তু শান্ত সমাহিত নয়, কিছুটা উগ্র। পাশে অন্য কোনো মূর্তিও নেই। মূল গৃহ থেকে বেরিয়ে গেলাম ওপরে। এখন আমি যাচ্ছি ওপরে। সুন্দর ডিজাইন করা লোহার সিঁড়ি রয়েছে। এখান থেকে বাইরের চারদিকটা ভারী সুন্দর দেখায়। যদি রোদ ঝলমল হতো আরো ভালো দেখাতো। ওপরের অংশটা যেন একটা স্বয়ংসম্পূর্ণ মন্দির। এখানে কিন্তু বুদ্ধের সেই শান্ত তথাগত মূর্তি। কিন্তু ঘরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি মনে হচ্ছে। দীপাধারও নেই। আবার সম্পূর্ণ গুম্ফার চারিদিকটা ঘুরে নিয়ে বৃষ্টির মধ্যেই রওনা হলাম তাঁবুর দিকে। কে জানতো সেখানে অপেক্ষা করছে সৌন্দর্য আর ইতিহাসের আরেক বিস্ফোরণ। অপেক্ষায় থেকো কিন্তু বন্ধু। ধন্যবাদ। Ada